কোনো রাজনৈতিক দলের এজেন্ডা থাকতে পারে, কিন্তু দেশের আদালত সেই পথে চলবে না। দেশের আদালত যুক্তি, তথ্য, প্রমাণ এর উপর নির্ভর করে আদালতের রায় হয়। কলকাতা পুলিশ যাকে 24 ঘন্টায় গ্রেপ্তার করেছিল, 58 দিনের বেশি সময় লাগলো সিবিআই তাকেই দোষী বলে মানতে বাধ্য হয়েছে, কারণ সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স প্রমাণ করছে যে কলকাতা পুলিশের তদন্ত কত নিখুঁত ছিল। সিপিএমের রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি প্রথমেই মামলা লড়ছিলেন, তিনি পর্যন্ত বলে দিয়েছেন যে নির্যাতিতার পরিবার এবং এই ডাক্তার ফ্রন্টের একটা অংশ আসলে গ্ল্যামারের পেছনে ছুটছেন। এই কথা আমরা বলিনি। এই জুনিয়র ডাক্তারদের একটা অংশ বাংলাদেশকে সামনে রেখে এই রাজ্যের বুকে বাংলাদেশ মডেল ইমপ্লিমেন্ট করার ধান্দা করেছিল। সবচেয়ে বড় বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে ডিএনএ টেস্টিং। স্কিন টিস্যুস, নির্যাতিতার নখের স্কিন টিস্যুস, তার জেনিটালের মধ্যে পাওয়া তথ্য, সমস্ত কিছু ডিএনএ স্যাম্পল ম্যাচ করার পরে প্রমাণ হয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় খুন এবং ধর্ষণ করেছিল। শিল্পী স্বাধীনতা যেরকম আছে, তেমনি শিল্পীর কাছেও আমরা প্রত্যাশা করব যে নির্বাচিত মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে যেন এই ধরনের কুৎসিত কটূক্তি তারাও বিরত থাকেন। ফিরহাদ হাকিম এই ধরনের অসংবেদনশীল মন্তব্য করবেন না, কারণ তিনি যথেষ্ট বিচক্ষণ একজন রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘদিন বাংলায় রাজনীতি করেছেন। গতকাল শিয়ালদা আদালতে আমরা দেখলাম যে 3 পক্ষের আইনজীবী তাদের বক্তব্য কনক্লুড করলো এবং তারপরে আদালতের তরফ থেকে জানানো হলো যে আগামী 18 জানুয়ারি এই আর.জি. কর মামলার রায়দান রয়েছে, যেটা কিনা সঞ্জয় রায়কে, যেখানে মূল অভিযুক্ত এখনো তাকে দায়ী করা হচ্ছে চার্জশিটে। কি বলবেন এটা নিয়ে? কারণ আমরা দেখলাম যে এর পরেও যে তিলোত্তমার মা বাবা তারা কিন্তু এখনো পর্যন্ত অসন্তুষ্ট, সেটাই কিন্তু তারা জানাচ্ছেন। দেখুন, যে কোনো মা বাবার পক্ষে এটা সত্যি সত্যি কষ্টকর, যন্ত্রণাদায়ক এবং সবচেয়ে বেশি যন্ত্রণার মধ্যে দিয়ে তারা গেছেন, কারণ তারা তার সবচেয়ে নিকটজনকে হারিয়েছেন। তার মা বাবার শোক অন্য কেউ নিতে পারবে না। সেটা যেরকম একদিকে ঠিক, তেমনি উল্টো দিকটাও সত্যি যে আজকে সিবিআই তদন্ত ওনারাই চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে তদন্ত হচ্ছে। আপনাদের তো কোথাও না কোথাও একটা জায়গায় আস্থা রাখতে হবে। সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে তদন্ত হচ্ছে, সিবিআই সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, আপনাদের নিয়োজিত আইনজীবী, এবং তাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো আমাদের দলের লোক নয়, তাকে বাদ দিয়ে আপনাদের মনঃপূত এবং আপনাদের এবং জুনিয়র ডাক্তার ফ্রন্টের মনঃপূত আইনজীবীকেও এনেছিলেন। সেই আইনজীবীও তদন্ত ছেড়ে দিচ্ছেন, মামলা ছেড়ে দিচ্ছেন, এবং তিনি জানাচ্ছেন যে কলকাতা পুলিশ বা সিবিআই বা কারুর পক্ষ থেকেই কোনো রকম সমস্যা নেই, কিন্তু যে এক্সপেকটেশন লেভেল তৈরি করা হয়েছিল, একটা হাইপ তৈরি করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেই ন্যারেটিভ অনুযায়ী আইন চলবে না। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা থাকতে পারে, কিন্তু দেশের আদালত সেই পথে চলবে না। দেশের আদালত যুক্তি, তথ্য, প্রমাণ এর উপর নির্ভর করে আদালতের রায় হয়। বায়োমেট্রিক এভিডেন্স ম্যাচ করে গেছে, ডিজিটাল ফুটপ্রিন্ট প্রমাণ করছে। সবচেয়ে বড় বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে ডিএনএ টেস্টিং। স্কিন টিস্যুস, নির্যাতিতার নখের স্কিন টিস্যুস, তার জেনিটালের মধ্যে পাওয়া তথ্য, সমস্ত কিছু ডিএনএ স্যাম্পল ম্যাচ করার পরে প্রমাণ হয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় খুন এবং ধর্ষণ করেছিল। এমনকি সিপিএমের রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি প্রথমেই মামলা লড়ছিলেন, তিনি পর্যন্ত বলে দিয়েছেন যে নির্যাতিতার পরিবার এবং এই ডাক্তার ফ্রন্টের একটা অংশ আসলে গ্ল্যামারের পেছনে ছুটছেন। এই কথা আমরা বলিনি। গ্ল্যামার ইন দ্য সেন্স অফ পলিটিক্যাল ন্যারেটিভ, যেটা মিডিয়ার একটা অংশ সেট করেছে, তার পেছনে ছুটছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও বলছি, নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা চাই বিচার দ্রুততার সাথে সম্পন্ন হোক। ইতিমধ্যেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে। হ্যাঁ, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়তেই পারে, আবার নট নেসেসারিলি যে সাপ্লিমেন্টারি জমা পড়বেও, কারণ যদি দেখা যায় যে তদন্তে আর নতুন কোনো, কারণ এটা তো মূলত খুন এবং ধর্ষণের তদন্ত, দুর্নীতির তদন্তটাই সেপারেট ইস্যু। এই দুটোকে এক করে গুলিয়ে দেওয়ার রাজনীতিটাই ছিল বাম এবং বিজেপির রাজনীতি। কারণ দুটোকে এক করে গোলালে ওদের পলিটিক্যাল ন্যারেটিভটা সেট করতে, এজেন্ডা সেট করতে সুবিধে হতো। দেশের মানুষের কাছে আজকে প্রত্যেকটা ঘটনা পরিষ্কার। সেমিনার হল ভাঙা মিথ্যে কথা বলা হয়েছিল। জুনিয়র ডাক্তাররা সেমিনার হলের পাশের রুমে টয়লেট করার জন্য চিঠি লিখেছিলেন 18 জন। পোস্টমর্টেম রিপোর্টে কোনো অসঙ্গতি ছিল না, অথচ বারবার করে বলা হয়েছিল যে পোস্টমর্টেম রিপোর্টে অসঙ্গতি রয়েছে।
পরবর্তীকালে দেখা গেল যে যারা জুনিয়র ডাক্তাররা ওই পোস্টমর্টেম রিপোর্টে সই করেছিলেন তারাই জুনিয়র ডাক্তারদের কমিটিতে রয়েছেন। হ্যালো বন্ধুরা, আমি সোমা বলছি। সোমা দেবীকে আজ অবধি খুঁজে পাওয়া গেল না, পরে জানা গেল ওটা এআই জেনারেটেড ফেক অডিও ক্লিপ ছিল। তো এই মিথ্যের বেসাতির উপর দাঁড়িয়ে একটা গোটা আন্দোলন তৈরি হয়েছিল রাজ্য সরকারকে মেলাইন করতে। আজকে প্রতিটা ঘটনা সামনে চলে আসছে, মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে কি হয়েছিল। এবং যে বিজ্ঞানসম্মত প্রামাণ্য নথি আদালতে পেশ করেছে সিবিআই, সেই সিবিআইয়ের নথির সাপেক্ষে বিচারপতি ইতিমধ্যেই তার প্রাইমারি অবজারভেশন জানিয়েছেন এবং আমরা অপেক্ষা করছি ফাইনাল শুনানির জন্য। আদালতের উপর সবাইকে আস্থা রাখতে হবে। আমরা দেখলাম যে গতকালই তিলোত্তমার মা তিনি বলছেন যে যে কাজটি রাজ্য পুলিশ 5 দিনে করলো, আজ 5 মাস পরেও সিবিআই সেই কাজটি করছে বা কোথাও যে কিছুটা সফল হয়েছে, সেই একই কাজের কথা বারবার না, বলছে। এটা তো আমরা প্রথম দিনই বলেছিলাম। আমরা তো বলেছিলাম 7 দিনের মধ্যে যদি কলকাতা পুলিশ না পারে, ইটস এ ক্লিয়ার কেস অফ রেপ অ্যান্ড মার্ডার কমিটেড বাই সঞ্জয় রায়। আজকে বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছিলেন যে 7 দিনের মধ্যে যদি কলকাতা পুলিশ না পারে, সিবিআইও যদি তদন্ত করে আমাদের কোনো আপত্তি নেই। এই ডাক্তার ফ্রন্টের একটা অংশ মানুষকে উস্কে দিয়ে 3 দিনের মাথায় হাইকোর্ট থেকে সিবিআইয়ের অর্ডার করিয়ে এনেছিল। তো সেই সিবিআই তো তদন্ত করছে। এই জুনিয়র ডাক্তারদের ভয় কিসের? কালকে তো দেখলাম দিনহাটায় যারা সবসময় সিসিটিভি সার্ভেলেন্স করছিল, যারা বলেছিল লাইভ স্ট্রিমিং কেন হবে না, তারা নিজেরা পরীক্ষা দিতে গিয়ে কী করেছে, লাইভ স্ট্রিমিং হলে তো আর দোকান কাটা যেত। টোকাটুকি করতে দেয়নি, এই অভিযোগে ভাঙচুর হয়েছে। এই জুনিয়র ডাক্তাররা যারা মেরুদণ্ড উপহার দিয়েছিল লৌহ সমুদ্রীর, পরে বোঝা গিয়েছিল স্টিলের রডের বিজ্ঞাপনের মডেল হবে কোনো ডাক্তার। তো সেদিনকে সিনেমার ট্রেলার ছিল, পুরো সিনেমাটা পরে বেরোবে বলে প্রত্যেকে নিজের আখের গুছিয়েছে। অভয়ার নাম করে টাকা উঠেছে, কোটি কোটি টাকা, সেই টাকার কোনো অডিট নেই, হিসেব নেই। আমরা তো বলছি এই টাকা তার পরিবারকে দিয়ে দিক, পরিবার ঠিক করবে মেয়ের স্মৃতি রক্ষার্থে তারা কী ব্যবস্থা করবেন। সেই টাকার কোনো অডিট হয়নি, হিসেব হয়নি। ইডিকে বলবো তো এইগুলো দেখভাল করার জন্য, তদন্তের আওতায় আনার জন্য। আর সবচেয়ে বড় কথা, কলকাতা পুলিশ যাকে 24 ঘন্টায় গ্রেপ্তার করেছিল, 58 দিনের বেশি সময় লাগলো সিবিআই তাকেই দোষী বলে মানতে বাধ্য হয়েছে, কারণ সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স প্রমাণ করছে যে কলকাতা পুলিশের তদন্ত কত নিখুঁত ছিল। আজকে নির্যাতিতার মা বলেছেন, দেখুন মায়ের কষ্ট সবচেয়ে বেশি। যে মা সন্তানকে ধারণ করেন, সেই মায়ের কষ্টের সঙ্গে অন্য কারোর কষ্ট তুলনা হয় না। মা তার যন্ত্রণার জায়গা থেকে বলতেই পারেন। হয়তো তারা অনেক সময় বয়ান বদলেছেন, তাদেরকে সেভাবে ব্রিফ করা হয়েছিল, কারণ তাদেরকে কোনো দোষ আমরা দেব না। তাদের বয়ান বদল আবেগের জন্য হতে পারে, মেয়ের বিচার চেয়ে হতে পারে। আমি তাদেরকে কোনোভাবেই দোষী হিসাবে মানতে পারবো না যে তারা কেন বয়ান বদল করেছেন। কারণ আজকে যেই কারুর সন্তানের সাথে এই ধরনের নৃশংস ঘটনা ঘটবে, খুব স্বাভাবিক তার পক্ষে সুস্থ মাথায় সবসময় কথা বলা সম্ভবই হবে না। তারা যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, তাদের সেই যন্ত্রণার রাজ্যের একজন বাসিন্দা হিসেবে আমরা সবাই শরিক। আমরাও চাই আপনার মেয়ের যে খুনি, যে ধর্ষক, তার চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই জুনিয়র ডাক্তাররা একটা ন্যারেটিভ তৈরি করেছিল, একটা অংশ পেছনে সিপিএম বিজেপির ইন্ধন ছিল, নকশালপন্থীদের ইন্ধন ছিল। এই জুনিয়র ডাক্তারদের একটা অংশ বাংলাদেশকে সামনে রেখে এই রাজ্যের বুকে বাংলাদেশ মডেল ইমপ্লিমেন্ট করার ধান্দা করেছিল। সেই মডেল মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশে গণতন্ত্র ফিরবে কিনা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। এ রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, যার মাথায় রয়েছেন মমতা ব্যানার্জি জাস্টিস দেবেন, জাস্টিস দিচ্ছেন এবং আগামী দিনেও মমতা ব্যানার্জির পাশেই তাই বাংলার মানুষ থাকবে। উপনির্বাচন সেটা বারবার প্রমাণ করে দিচ্ছে। দাদা, এই আরজিকর কাণ্ডে আমরা দেখেছিলাম শিল্পী বয়কটের একটি বিষয় উঠেছিল এবং দেখা যাচ্ছে এবার সেই প্রতিবাদী শিল্পী বয়কটের ডাক দেওয়ার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল সিপিএম। ইতিমধ্যে প্রেস কনফারেন্স করছে এবং সেখানে তারা যে বক্তব্য রেখেছেন যে শিল্পীদের এরা বয়কট করছে, আরও বেশি করে সেই শিল্পীদেরই মঞ্চে জায়গা করে দেওয়া হোক। তো দিক না, সিপিএমকে বারণ কে করেছে? তৃণমূল তো কোথাও বলেনি যে সিপিএমের মঞ্চে কোন শিল্পী গান গাইবে না গাইবে সেটা তৃণমূল ঠিক করে দেবে। একবারও তৃণমূল বলেনি। কুণালদা যেটা বলেছেন, যে শিল্পীরা, সব শিল্পীর কথা বলেননি কুণালদা, যেই শিল্পীরা মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত স্তরে কুৎসিতভাবে আক্রমণ করেছিলেন, তারা সরকারি প্রোগ্রাম করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু তৃণমূলের নেতা কর্মীদের, তাদেরকে সেটা মাথায় রাখার জন্য যে সেই অনুষ্ঠানে যে 2 দিন আগে মমতা ব্যানার্জি সম্পর্কে কুৎসিততম বাক্যবন্ধ ব্যবহার করছে, তাকে আমন্ত্রণ জানানোটা তৃণমূলের সেই নেতা বা কর্মীর পক্ষে সমীচীন কিনা, সেই কল কুণালদা নেতা হিসেবে দেননি, একজন কর্মী হিসেবে দিয়েছেন। বরং উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, সেটা অনেক পরিণত রাজনীতিবিদের কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত প্রশাসক হিসেবে রাজধর্ম পালনের কথা বলেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ওরার ভেদাভেদ করার কথা বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকৃত রাষ্ট্রনেতার মতো রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন যে শিল্পীর স্বাধীনতা আছে, নিশ্চয়ই শিল্পীর স্বাধীনতা আছে। শিল্পী স্বাধীনতা যেরকম আছে তেমনি শিল্পীর কাছেও আমরা প্রত্যাশা করব যে নির্বাচিত মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে যেন এই ধরনের কুৎসিত কটূক্তি তারাও বিরত থাকেন। দেখুন, আন্দোলন থাকতেই পারে, আবেগ থাকতেই পারে। আজকে বাদশা মৈত্র, উনি দীর্ঘদিন বামফ্রন্টের সমর্থক, সিপিআইএমের সমর্থক, উনি ওনার মতো করে প্রতিবাদ করেছেন, সেটা নিয়ে তো কেউ আপত্তি করেনি। প্রচুর বামপন্থী নেতা, কর্মী, অভিনেতা, অভিনেত্রী বা বিশিষ্ট মানুষ তারা তাদের মতো করে প্রতিবাদ করেছেন, কেউ তো কোনো আপত্তি করেনি। এই আরজি করার সময় পবিত্রবাবুর মতো লোক, শিক্ষাবিদ, তিনিও তো প্রতিবাদ করেছেন, সারা জীবন বামফ্রন্টের সমর্থক পবিত্রবাবুরা, বাদশা মৈত্র বামফ্রন্টের সমর্থক। কিন্তু এরা তো কেউ ওই জুতো মারো গালে গালে, চটি চাটা এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেননি। রাজনৈতিক লড়াই, আক্রমণ কেন থাকবে না? কিন্তু সেই শিল্পীদেরও একটা জিনিস বোঝা উচিত যে আমার যেরকম শিল্পীর স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তেমনি আমার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করলে তৃণমূল কংগ্রেস কর্মীদের খারাপ লাগার অধিকারও তো তৃণমূল কর্মীদের আছে। বরং আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানেই ব্যতিক্রমী নেতা, যে তিনি ক্ষুদ্র দলীয় আঙ্গিকের ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জন্যেই আগামী নেতা সকলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেই নেতার নেতৃত্ব প্রশ্নাতীত। তাদের মধ্যে আমরা দেখেছি যে ফিরহাদ হাকিম, যিনি কলকাতার মেয়র, তিনি বারংবার কিছু মন্তব্যের জন্য শিরোনামে এসেছেন। এবার আবারও একই মন্তব্য, যেটা বলা হচ্ছে যে মালদার সুখদেবপুরে বিজেপি বিএসএফ বিতর্ক এবং ভারতীয়রাও নাকি সেখানে উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যকে বলা হচ্ছে বা রাজনৈতিক দিক থেকে অনেকে মনে করছেন যে ভারত বিরোধী মন্তব্য। এটা নিয়ে কি বলবেন? আমি কোথায় বলেছেন আমি শুনিনি, আপনার মুখেই প্রথম শুনলাম। আমার মনে হয় না ফিরহাদ হাকিম একজন খুব পরিণত রাজনীতিবিদ, কলকাতার মেয়র, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, তিনি কলকাতা পুরসভার অর্দরে, তিনি আমারও বস। আমার মনে হয় না ফিরহাদ হাকিম এই ধরনের অসংবেদনশীল মন্তব্য করবেন। কোথাও মন্তব্যের ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, কিন্তু যদি সত্যি এই ধরনের মন্তব্য হয়ে থাকে তাহলে এর ব্যাখ্যা যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আছেন অফিসিয়ালি, আমার মনে হয় তারাই ভালো দিতে পারবেন। আমার মনে হয় ফিরহাদ হাকিম এই ধরনের অসংবেদনশীল মন্তব্য করবেন না, কারণ তিনি যথেষ্ট বিচক্ষণ একজন রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘদিন বাংলায় রাজনীতি করেছেন। মানে এই ধরনের আলটপকা মন্তব্য তিনি করবেন বলে আমার বিশ্বাস হয় না। আমি আপনাদের মুখেই প্রথম শুনলাম। তবু যদি এই ধরনের মন্তব্য হয়ে থাকে তাহলে আমি নিশ্চিত দলের যারা অফিসিয়াল নেতৃত্ব, মুখপাত্র রয়েছেন, তারা এই বিষয়টা প্রপারলি এক্সপ্লেন করতে পারবেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা সাজে না। তো দেখা যাচ্ছে যে ডিয়ার লটারি কাণ্ডে নয়া মোড়, কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতে এবার ইডি পিটিশন দাখিলের সম্ভাবনা রয়েছে ব্যাংশাল আদালতে। কেননা আমরা এর আগে জেনেই যে তদন্ত শেষের রিপোর্ট দিয়েছিল পুলিশ, যেটা কিনা মূলত বেলেঘাটা এবং ভবানীপুরে। তো করুক না, ডিয়ার লটারি কি শুধু পশ্চিমবঙ্গে চলে নাকি? সিকিমে চলে, সারা ভারতবর্ষের বহু করুক না, যেই যে রাজ্যে চলে সব রাজ্য পুলিশের বিরুদ্ধে করুক না, অসুবিধা কী আছে? তদন্ত করতেই দেখুন, তদন্তের নামে এই গল্প তো দিল্লির মানুষ দেখেছে। অরবিন্দ কেজরিওয়ালকে কী করে গ্রেপ্তার করা হয়েছিল, ওই ইলেকটোরাল বন্ডের সময় তো সব সামনে এসছে। ওই ফার্মা কোম্পানি যার মালিককে কার্যত ইডি দিয়ে রেড করিয়ে তোলা হয়েছিল, অরবিন্দ ফার্মার মালিক, তাকে দিয়ে রাজসাক্ষী হওয়ার জন্য, কেজরিওয়ালের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য জেলে আটকানো হয়েছিল। 14 বার তিনি বয়ান বদল করেছেন, 13 বার কেজরিওয়ালের বিরুদ্ধে বলেননি, বলেছেন না কেজরিওয়ালের মধ্যে জড়িত নয়, ততদিন তাকে ছাড়েনি। যেই মুহূর্তে বয়ান বদল করে বলেছে কেজরিওয়াল ওর থেকে টাকা নিয়েছে লিকার কাণ্ডে, তারপর ওকে জেল থেকে ছেড়ে দিয়েছে আর ওর থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে আর কেজরিওয়ালকে জেলে পাঠিয়েছে। তো এজেন্সির এই ট্র্যাক রেকর্ড তো ভারতবর্ষের মানুষের চোখের সামনে জল করে ভাসছে। কদিন আগে ইডির আধিকারিক সিবিআই গ্রেপ্তার করেছে উত্তর ভারতের গোবলয় থেকে, 1.5 কোটি টাকা ঘুষ নিয়ে হাতে হাতে ধরা পড়েছে। সিবিআই ইডিকে গ্রেপ্তার করছে, এদিকে ইডির আধিকারিকরা আবার সিবিআইকে গ্রেপ্তার করছে গরু পাচার কাণ্ডে টাকা নেওয়ার অভিযোগে। রাকেশ কুমার সিবিআইয়ের অধিকর্তা, তাকে গ্রেপ্তার করছে। এখানে সিবিআইকে অ্যারেস্ট করছে ইডি, ওখানে ইডিকে অ্যারেস্ট করছে সিবিআই। আগে নিজেদের আয়নায় নিজেরা মুখ দেখুক, তারপরে এই ধরনের বড় বড় চ্যাটাং গরম গরম ডায়লগ দেবে। দাদা, আমরা দেখেছিলাম যে ইস্পাত কারখানা তৈরি করার জন্য 1 টাকায় জমি লিজ দেওয়া হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে, এবং সেই জমি নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এবং দেখা যাচ্ছে প্রশ্ন ওঠে, প্রয়াগের ফিল্ম সিটির জমি বা বাজেয়াপ্ত করা হয়েছিল, তা কিভাবে সৌরভকে 1 টাকায় লিজ দেওয়া হলো? এই নিয়ে কিন্তু বৃহস্পতিবার মামলা শুনানি রয়েছে। মামলা যখন হচ্ছে কোর্ট ডিসাইড করবে। দেখুন, সরকার তার ক্যাবিনেটের কিছু ক্ষমতা আছে, সরকার ক্যাবিনেটে কোনো আইন পাশ করতে পারে। এবার যদি সেই আইনকে কারুর মনে হয় যে
আইনি বৈধতা ছাড়া এটা পাশ হয়েছে, প্রত্যেক মানুষের ইন্ডিভিজুয়ালের অধিকার আছে আদালতে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করে মামলা করার। মামলা যখন হয়েছে, যে বিষয়টা আদালতের বিচারাধীন, সেই বিষয়ে কোনো অ্যাডভার্স মন্তব্য করা কোনো রাজনৈতিক মানুষের কাজ নয়। একজন রাজনীতির ছাত্র হিসেবে তো আমার কখনোই সেটা সমীচীন নয়। মামলার রায় যা আসবে, সেই রায় ভারতের ন্যায় সংহিতা অনুযায়ী, নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী, বিএনএসএস অনুযায়ী রায় আসবে। আমরা আশা রাখব যে সঠিক তদন্ত হোক এবং রাজ্য সরকার তার ক্যাবিনেটের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলেই সৌরভ গাঙ্গুলি বাংলার আইকন। তিনি যদি শিল্প স্থাপন করেন, তাহলে সেখানে বেকার যুবকের চাকরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দৃষ্টিভঙ্গি থেকেই নিশ্চিতভাবেই কাজ করেছেন। বাংলার যুবকের পেটে চাকরি দেওয়া, পেটে ভাত দেওয়া, হাতে কাজ দেওয়া যদি অপরাধ হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী। যদি বাংলার বেকার যুবকের কর্মসংস্থানের জন্য সৌরভ গাঙ্গুলি একটি কারখানা করবেন, তার জন্য যদি ক্যাবিনেট ডিসিশন নিয়ে সৌরভ গাঙ্গুলিকে সেই কারখানা তৈরি করার জন্য জমি দেয় এবং তাতে যদি বাংলার বেকার যুবকের চাকরি হয়, সেটা যদি অপরাধ হয়, তাহলে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী। আর নরেন্দ্র মোদী বছরে 2 কোটি বেকারের গল্প শুনিয়ে 10 বছরে 20 কোটি বেকার তৈরি করেছেন, সেটা যদি ধন্যবাদ প্রাপক কাজ হয়, তাহলে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে হবে। একদিকে বেকার যুবকের পেটে লাথি মারছে মোদী সরকার, আর মমতাদি চেষ্টা করছে কোথাও ইনফোসিসকে এনে, কোথাও টাটা মেটালিক্সকে খড়গপুরে এনে, কোথাও সৌরভ গাঙ্গুলি স্টিল কারখানার জন্য কাজ করাতে, যাতে বাংলার বেকার যুবকের কর্মসংস্থান হয়। সেটা যদি অপরাধ হয়, আদালত বিচার করবে কোনটা সঠিক কোনটা বেঠিক। দাদা, একটা শেষ প্রশ্ন করব। আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে এবং তারা ফিরে আসার পরে আমরা একের পর এক খবর যেটা জানতে পাচ্ছি যে তাদের ওপর অত্যাচার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে তিনি এই কথা বলেছেন। তো এই বিষয় নিয়ে কি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে কোনো পদক্ষেপ নিয়ে আবেদন করতে পারে? প্রথম কথা, অকথ্য অত্যাচার হয়েছে, নৃশংস অত্যাচার হয়েছে এবং তাদের ওপর যে ধরনের শারীরিক অত্যাচার হয়েছে, সেটা যে কোনো 2 রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই ধরনের ঘটনা কখনো কাম্য হতে পারে না। কিন্তু মুশকিল হচ্ছে, এটা রাজ্য সরকার প্রোঅ্যাক্টিভ কিছু করতে পারে না, কারণ বিষয়টা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের। কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক, এটা তাদের প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নেওয়া উচিত ছিল। রাজ্য সরকার যে কাজ করছে, সেটা কার্যত রাষ্ট্রনায়কের ভূমিকায় মমতা ব্যানার্জি কাজ করছেন। কিন্তু দেশের তো কিছু প্রোটোকল আছে, বিজেপি প্রোটোকল না মানতে পারে, আমরা তো আইন আদালত প্রোটোকলের ঊর্ধ্বে যেতে পারি না। এটা দেশের বিদেশ মন্ত্রকের কাজ, লিয়াজও মেনটেন করা। মুশকিল হচ্ছে বিদেশ মন্ত্রক সম্পূর্ণ অপদার্থ এবং ব্যর্থ। নইলে 5ই আগস্ট শেখ হাসিনার এই ঘটনা ভারতবর্ষের ইন্টেলিজেন্স আগে থেকে কেন জানতে পারেনি? কেন তার ব্যর্থতা ছিল, গোয়েন্দা ব্যর্থতা? সেন্ট মার্টিনস দ্বীপে কাদের কাদের নজর রয়েছে, সেটা সমস্ত পররাষ্ট্র মন্ত্রকের জানা ছিল। কেন সেইটা কন্ট্রোল করতে পারেনি? আজকে এরপরেও মমতাদি বলেছেন যে দেশের স্বার্থে আমরা সরকারের সাথে আছি, কেন্দ্রীয় হয়ে। যে কোনো গণতন্ত্রপ্রেমী জাতীয়তাবাদী মানুষের এটাই কাজ, যে যখন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমস্যা হয়, তখন সবাই আমার দেশের, আমার রাষ্ট্রের পাশে দাঁড়ানো। আমরাও এক্ষেত্রে নরেন্দ্র মোদীর চরম বিরোধী হলেও আমরা মোদী সরকারের পাশে এই কারণেই আছি, মোদী সরকার নয়, কেন্দ্রীয় সরকার। এই কারণেই আছি কারণ আমরা বিশ্বাস করি সরকারটা দেশের 130 কোটি মানুষের। এটা কেন্দ্রীয় সরকারের বিদেশ দপ্তরের কাজ, ভারতের নাগরিকদের সুরক্ষা প্রদান করা। এরা না পারে অনুপ্রবেশ আটকাতে, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বড় বড় গরম গরম ডায়লগ দেবে। আসাম ত্রিপুরা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, সেই বেলা কোনো কথা নেই। ডাবল ইঞ্জিনের রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে। বাংলায় এতদিন বলতো তৃণমূল নাকি জমি দেয় না, তাই কাঁটাতার লাগানো যাচ্ছে না। এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ বর্ডার গার্ড, তারা কাঁটাতার লাগাতে দিচ্ছে না। তো ওখানে তো জমি নিয়ে সমস্যা ছিল না, এতদিন লাগাওনি কেন কাঁটাতার বাবু? আজকে এই শুভেন্দু অধিকারী চ্যাটাং চ্যাটাং গরম গরম কথাগুলো তো ধরা পড়ে যাচ্ছে, এতদিন কেন কাঁটাতার লাগাওনি? তার মানে তোমার স্বরাষ্ট্রমন্ত্রক অপদার্থ ছিল, তাই জন্যই পাচার হতো, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হতো, সেটা রুখতে পারোনি। আর এই বিষয়ে সম্পূর্ণভাবে বিদেশ মন্ত্রক তার দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব নিতে না পারে, দরকার পড়লে সরকারটা ছেড়ে দিক। সরকারটা সামলানোর জন্য দক্ষ নেত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি চালাতে পারবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।